সৈয়দ সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগে অধ্যয়নরত স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি তোমাদের সাথে এর আগে ক্লাস নিয়েছি, অর্থাৎ এই ক্লাসগুলো রিভিউ হচ্ছে। যারা দেখেছো তাদের জন্য রিভিউ, আর যারা দেখোনি তাদের জন্য নতুন। আমি তোমাদের সাথে কথা বলবো বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বিষয়ে, এবং আজকে আমি কথা বলবো ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত যে ক্রমধারা রয়েছে সেই ক্রমধারা নিয়ে আমি কথা বলবো। শহীদ সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হচ্ছ, এবং যারা যুক্ত হওনি বা এখন পর্যন্ত যুক্ত হতে পারোনি তারা আশা করি যুক্ত হবে, এবং সবাইকে এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে SM আনোয়ারুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। তোমাদের সাথে কথা বলবো বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা নিয়ে। আমরা গত ক্লাসে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে ভাষাগুলো রয়েছে সেই মূল ভাষা নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো ইন্দো ইউরোপীয় মূল ভাষা হতে বাংলা ভাষা পর্যন্ত যে ক্রমধারা রয়েছে সেই ক্রমধারা নিয়ে আজকে কথা বলবো। আমরা জানি বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা সৃষ্টি হওয়া পর্যন্ত একটা সুদীর্ঘ পরিবর্তন বা বিবর্তনের মধ্য দিয়ে এসেছে, এবং আমরা সেখানে দেখেছি যে ইন্দো ইউরোপীয় মূল ভাষার যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল, একটা কেন্তম শাখা আর একটা হলো শতম শাখা। সেই শতম শাখায় আমরা দেখেছি যে শতম শাখা থেকে হিন্দু আর্য এবং তার থেকে ভারতীয় আর্য এবং প্রাচ্য ভারতীয় আর্য ভাষা এসেছে, এবং তারপর আমরা দেখি যে প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা, এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা আবার কয়েকটি ভাগে ভাগ হয়েছে। তার মধ্যে থেকে প্রাচীন প্রাচ্য বা প্রাচীন প্রাকৃত থেকে গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ, এবং এই গৌড়ীয় অপভ্রংশ থেকে বঙ্গকামরূপী, এ থেকে এসেছে বাংলা ভাষা। এবং আজকে আমরা যদি দেখি, আমরা বলছি ভারতীয় আর্য ভাষা, এবং আর্য হলো, আমরা আগে বলেছিলাম যে এটি দুটি শাখায় বিভক্ত ছিল, যে ইন্দো ইরানীয় এবং ইন্দো ইরানিক যে ভাষাটা ছিল, অর্থাৎ আর্য শাখার প্রধান দুটি উপশাখা ছিল, ইরানি এবং এই ভারতীয়, এবং এই দুটি শাখার একটা ইরানে প্রবেশ করেছিল, আরেকটি এই ভারতে প্রবেশ করেছিল। অর্থাৎ ইন্দো ইরানীয় শাখার যে উপশাখাটি ভারতবর্ষে প্রবেশ করে তারা ভারতীয় আর্য হিসাবে পরিচিত ছিল, এবং এই ভারতীয় উপভাষার দুটি শাখা ছিল, প্রাচীন প্রাচ্য ভারতীয় আর্য ভাষা আর একটা ছিল বৈদিক আর্য ভাষা। এবং এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আমরা দেখব যে ভারতীয় আর্য ভাষায় কয়েকটি স্তর রয়েছে, প্রাচীন ভারতীয় আর্য এবং মধ্য ভারতীয় আর্য এবং আধুনিক স্তর যেটা সেটা হলো আধুনিক ভারতীয় আর্য। এবং এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আমরা দেখব যে দুটি শাখা রয়েছে, একটা হলো বৈদিক শাখা আর একটা হলো সংস্কৃত শাখা। অর্থাৎ বৈদিক ভাষা যদি আমরা বলি, ভারতে আর্যদের আগমন ঘটে 1500 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে, অর্থাৎ যাযাবর এই আর্যরা প্রথমে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে ও পশ্চিম পাঞ্জাবে উপনিবেশ স্থাপন করে, পরে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব পাঞ্জাবে ও মধ্যদেশ, এবং আরও পরে কাশী, কৌশল, মগধ, বিদেহ, অঙ্গরার, বরেন্দ্র, কামরূপ প্রভৃতি উত্তরাপথের প্রাচ্য অঞ্চলের স্থানীয় অধিবাসীদের ভাষা এবং সংস্কৃতি আত্মসাৎ করে আর্যদের ভাষার একাধি আধিপত্য প্রতিষ্ঠিত করেন। তবে দ্রাবিড় ও
কর্ণাট প্রভৃতি দক্ষিণ ভারতের প্রত্যন্ত প্রদেশগুলোতে আর্য ভাষা স্থানীয় কথ্য ভাষাকেই কখনো দূর করতে পারেনি। ফলে আর্যরা ভারতে এসে যাযাবরত্ব ত্যাগ করে কৃষিজীবী হয়ে ওঠে এবং আর্যদের ভাষা ছিল শক্তিশালী এবং তাদের ছিল উচ্চ শ্রেণীর দেবগীতমূলক সাহিত্য। তোমরা ইতিহাস যদি দেখো তাহলে এই বিষয়গুলো দেখতে পাবে। এবং ভারতীয় আর্যদের উপভাষাগুলো একটি সাহিত্যিক রূপ ছিল। এই ভাষাতে তারা দেবতাদের উদ্দেশ্যে স্তব রচনা করত। ঋগ্বেদে তা সংগৃহীত আছে। ঋগ্বেদ বা বেদের ভাষাই বৈদিক ভাষা। ঋগ্বেদের প্রাচীন কবিতাগুলোর রচনাকাল 1200 খ্রিস্টপূর্বাব্দে। এগুলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সবচেয়ে পুরনো সাহিত্যিক নমুনা বা নিদর্শন। সম্ভবত 1000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে সূক্ত বা কবিতাগুলো বেদ রূপে সংকলিত হয়েছিল এবং বৈদিক ভাষার বা বৈদিক সাহিত্যের যে কাল খ্রিস্টপূর্ব 1200 থেকে 6 অব্দ এর 3টি স্তর ছিল। একটা বেদ বা সংহিতা, ব্রাহ্মণ ও উপনিষদ। বেদ বলতে বোঝায় ঋক, সাম, ঋজু, অর্থবেদ, অর্থাৎ ব্রাহ্মণ গ্রন্থগুলোতে আছে নানা যজ্ঞের বিবরণ ও ব্যাখ্যা, আরও কিছু উপাখ্যান। ব্রাহ্মণের পরিশিষ্ট হল উপনিষদ। এতে সে আমলের মনীষীদের আধ্যাত্মিক চিন্তার কবিত্বময় প্রতিফলন ঘটেছে। ঋক ও সাম বেদে পদ্যে, অন্যান্য বেদে গদ্যে পদ্যে, আর ব্রাহ্মণ ও উপনিষদ প্রধানত গদ্যে লেখা হয়েছে। অর্থাৎ এই প্রাচীন ভারতীয় আর্যকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্রাহ্মণ আর একটা হলো অব্রাহ্মণ্য। এবং ব্রাহ্মণদের ভাষার যে রূপটা ছিল সেখানে দেখব ঋগ্বেদের ভাষা এবং যজুর্বেদের ভাষা এবং এর থেকে এসেছে সংস্কৃত। এবং অব্রাহ্মণ ভাষার মধ্যে ছিল অথর্ব সংহিতার ভাষা এবং প্রাকৃত মধ্য ভারতীয় ভাষা। যে কথা বলছিলাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেটা দুটি ভাগে ছিল, একটা বৈদিক ভাষা আর একটা হলো সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা ঋগ্বেদের ভাষা বৈদিকের পাশাপাশি সংহিতা, ব্রাহ্মণ, উপনিষদগুলো বৈদিক ভাষায় রচিত হলেও ঋগ্বেদের ভাষার সঙ্গে এদের ভাষার বিস্তর পার্থক্য বিদ্যমান ছিল। বৈদিক ভাষা সহজতর হয়ে ওইসব গ্রন্থের ভাষা রূপ নিয়েছিল। প্রাচীনতর উপনিষদগুলো এই সহজতর ভাষায় রচিত। পণ্ডিতদের মতে এই উপনিষদের ভাষা থেকে সংস্কৃত ভাষার উৎপত্তি হয়েছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর হলো সংস্কৃত ভাষা। আগেই বলেছি তোমাদের। পাণিনি আনুমানিক 6ষ্ঠ শতাব্দীতে তক্ষশিলার নিকটবর্তী শালাতুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। পাণিনির সময়ে উত্তর পশ্চিম ভারতের সরলতর বৈদিক ভাষায় ছিল শিক্ষিত জনসাধারণের মধ্যে আদৃত এবং পাণিনি এই ভাষাকে আদর্শ হিসাবে নিয়ে তার ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। তবে অন্যান্য অঞ্চলের ভাষাকে তিনি অবহেলা করেননি। তিনি যেভাবে সংস্কৃতের মতো জটিল ও বিরাট ভাষার ব্যাকরণ গ্রথিত করেন তা সেই সময়ের বিচারে তো বটে, আধুনিককালের বিচারে এটি এক অনন্য গ্রন্থ বা সাধারণ কীর্তি বলে পূজিত। পাণিনির এই ব্যাকরণ বেদ বহির্ভূত সৃষ্ট সাহিত্যিক সাধু ভাষার মান বরাবরের মতো নির্দিষ্ট করে দিল এবং সংস্কৃত সাহিত্যের সমস্ত রচনাই মন্ত্রের মতো পাণিনির ব্যাকরণকে অনুসরণ করে এসেছে। সংস্কৃত ভাষা ব্রাহ্মণ্য ধর্মের প্রধান ভাগ আমরা জানি। সংস্কৃত ভাষা রচিত প্রাচীন গ্রন্থগুলোর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, তবে রামায়ণ, মহাভারত, প্রাচীন পুরাণগুলোতে সংস্কৃত ভাষার আদিরূপ ফুটে উঠেছে। মনে করা হয় বৈদিক যুগের শেষ ভাগে রামায়ণ ও মহাভারত রচিত হয়েছিল। মৌর্য যুগ থেকে অর্থাৎ খ্রিস্টপূর্ব 320 থেকে পরবর্তী 600 বছরে সংস্কৃত ভাষায় সেই গ্রন্থগুলো রচিত হয়েছিল। বাংলাদেশ সংস্কৃত ভাষার চর্চা আদি প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল। অসংখ্য গ্রন্থে সংস্কৃত সাহিত্যের নমুনা পাওয়া যায়। এখনো সংস্কৃত ভাষায় গ্রন্থ রচনা অব্যাহত রয়েছে।
এবং তারপর আমরা দেখব যে মধ্য ভারতীয় আর্য ভাষায় আমরা কয়েকটি স্তর পাই। মধ্য ভারতীয় আর্য ভাষার 3টি স্তর, একটা হলো পালি, প্রাকৃত এবং অপভ্রংশ। এবং তারপরে পাই আমরা আধুনিক ভারতীয় আর্য ভাষা বা নব্য ভারতীয় আর্য ভাষা। এবং এই নব্য ভারতীয় আর্য ভাষা বিশ্বের সবচেয়ে বড় ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভারতীয় আর্য শাখার সাম্প্রতিক ভাষা স্তরটি হলো নব্য ভারতীয় আর্য ভাষা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এখনকার প্রধান ভাষাগুলো স্তরের অন্তর্ভুক্ত। 7ম শতক থেকে এই ভাষা স্তরের কোনটির উদ্ভব ঘটেছে বলে মনে করা হয়। স্তরের কোনো ভাষার আরও পরে উদ্ভব ঘটেছে। নব্যভারতীয় আর্য ভাষার স্তরগুলোর মধ্যে রয়েছে বাংলা, আসামি, উড়িষ্যা, হিন্দি, মারাঠি ইত্যাদি। আমরা যদি দেখি যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে মূল ভাষা থেকে বাংলা ভাষার যে ক্রমধারা, সেখানে দেখেছে বিভিন্ন স্তর পেরিয়ে এই ভাষাগুলো এসেছে। অর্থাৎ ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত যে ক্রমধারা, সে বিষয়ে ভাষাবিদরা সহমত বা একমত হতে পারেননি। এক একজন ভাষাবিদ এক একভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত অনেকে গ্রহণ না করে জর্জ গ্যারসন ও ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামতকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ ডক্টর সুনীতি কুমার ভাষা স্তরকে এভাবে দেখিয়েছেন যে ইন্দো ইউরোপীয় ভাষা কেন্তম শাখা এবং শতম শাখা থেকে ইন্দো ইরানীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য, এবং এরপরে পাই আমরা কথ্যরূপ, এই কথ্যরূপ থেকে পাই প্রাচ্য, তারপরে আমরা পাই মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ এবং পূর্ব মাগধী অপভ্রংশ, বঙ্গ, অসমিয়া এবং বাংলা। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত তিনি সমর্থন করেননি। প্রাচীন ভারতীয় আর্য থেকে বাংলা ভাষা পর্যন্ত একটা সুদীর্ঘ সময় অতিক্রম ও অনেক পরিবর্তন বা বিবর্তনের স্তর পেয়ে বাংলা ভাষা আধুনিক যুগে এসে পৌঁছেছে। অর্থাৎ আমাদের আলোচ্য বিষয় ছিল ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত যে স্তর, সেই স্তর বিন্যাস নিয়ে কথা বলা। নানা স্তরে সে রেখে গেছে সাহিত্যকর্ম, শিলালিপি, প্রত্নলিপি, অনুশাসন লিপি, মুদ্রা, প্রস্তরফলক, প্রস্তরলিপির মতো কোনো না কোনো নিদর্শন। আর এসব নিদর্শন দ্বারা যতটুকু অনুমান করা যায় তাতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নির্দিষ্ট স্তর বিভাজন অধিক যুক্তিসঙ্গত বলে মনে হয়। যদি সময় বিভাজনের ক্ষেত্রে ডক্টর শহীদুল্লাহর তথ্য সর্বাধিক গ্রহণযোগ্য নয়, তবে বাংলা ভাষার ইতিহাস পর্যালোচনা করে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত যে কালো বিভাজন বা সময় বিভাজন, সেটা আমরা বলতে পারি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে 7ম শাখা থেকে ইন্দো ইরানি থেকে ভারতীয় বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা, তারপর প্রাচীন প্রাচ্য অর্থাৎ প্রাচীন প্রাকৃত, এবং এরপরে থেকে এসেছে গৌরী প্রাকৃত, গৌরী অপভ্রংশ, বঙ্গ কামরূপী, এবং এ থেকে এসেছে বাংলা ভাষা। এখন আমরা এই যে আর্যদের কথা বলছি, এই আর্যরা আসলে কারা ছিল সেই বিষয়ে আমরা একটু কথা বলি। আনুমানিক 2500 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে ককেশীয় অঞ্চল থেকে শ্বেতকায় আর্য নরগোষ্ঠী আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ভারতীয় উপমহাদেশে চলে আসে। অনেক পণ্ডিতের মধ্যে এই সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 1500। তবে ডক্টর শহীদুল্লাহ ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত যে ক্রমধারা বর্ণনা করেছেন, তাতে তিনি দেখিয়েছেন হিন্দু আর্য স্তর থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 2500 অব্দ থেকে যা অধিকাংশ পণ্ডিত সমর্থন করেননি। ডক্টর রামেশ্বর তার সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা গ্রন্থে বলেছেন আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা তাদের আদি বাসস্থান থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে আরম্ভ করে। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থে বলেছেন ভারতে আর্য আগমনের সময় 1500 খ্রিস্টপূর্বাব্দ, ব্যাট সংগ্রহের সময় 1000 খ্রিস্টপূর্বাব্দ বলে ডক্টর সুনীতি কুমার মত প্রকাশ করেন।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মধ্যে দিয়ে একটা স্ববিরোধিতা প্রকাশ পায়, কারণ ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত যে ক্রমধারা তিনি যে সময় বিভাজন দেখেছেন, অর্থাৎ হিন্দু আর্য শাখার সময়কাল 25 অব্দ, সেটা আর টেকে না, ভেঙে পড়ে। আবার হিন্দু আর্য শাখাকে ইন্দো ইরানি শাখা বলে। আর্যরা ভারতবর্ষে আগমন না করলে হিন্দু আর্য শাখা হওয়ার কথা নয়। আর্যরা ভারতবর্ষে আগমন করেছিল বলেই হিন্দু আর্য শাখাটির জন্ম হয়েছে বলে মনে করা হয়। ডক্টর মোহাম্মদ সনীত কুমার চট্টোপাধ্যায় ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন ও সময়কাল নির্ণয়ে এ শাখার জন্ম খ্রিস্টপূর্ব 1800 অব্দ থেকে 1800 অব্দ বলে উল্লেখ করেছেন। তোমরা বাংলা ভাষার ইতিহাস যদি দেখো, সেখানে দেখতে পাবে যে ভারতবর্ষে আর্য আগমনের সময় আনুমানিক 2000 অব্দ বলে ধারণা করা হয়। এ বিবেচনায় খ্রিস্টপূর্ব 1500 অব্দ যুক্তির বিচারে গ্রহণযোগ্য নয়। ভারতবর্ষে আর্য আগমনের সময় আনুমানিক 2500 থেকে 2000 অব্দ খ্রিস্টপূর্ব। আর্য নরগোষ্ঠীকে নার্ডিক বলা হয়, অর্থাৎ জাতিতে এরা ছিল নার্ডিক এবং এদের ভাষা ছিল আর্য। ভারতীয় উপমহাদেশে এবং ইরানে ছড়িয়ে পড়ার পরে নিজেদের আর্য বলে পরিচয় দিত, ফলে আর্য ভাষা ও আর্য জাতি সমার্থক রূপে পরিণত হয়, অর্থাৎ আর্য শব্দটি ভাষা ও জাতি উভয় দিকে উভয়বাচক বিশেষ রূপে রূপ নেয়। আর্যদের আদি বাসস্থান নিয়ে পণ্ডিতদের মধ্যে নানাভেদ রয়েছে। একসময় ভারতীয় পণ্ডিতরা মনে করতেন এদের আদি বাসভূমি ছিল ভারতবর্ষ। কেউ 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 মধ্য এশিয়া বলে ধারণা করেন। পরবর্তীকালে এদের ইউরোপীয় পণ্ডিতরা বিশ্বাস করে এদের আদি বাসস্থান ছিল মধ্য এবং পূর্ব ইউরোপ। আধুনিককাল অনেক পণ্ডিত মনে করেন দক্ষিণ রাশিয়ার ইউরোপীয় অঞ্চলে, অর্থাৎ রাশিয়ার উরাল পর্বতের দক্ষিণ পশ্চিম পাদদেশে বা উত্তর পশ্চিমের কিরগিজ ভূমি ছিল আর্যদের আদি বাসস্থান। ডক্টর রামেশ্বর শ তার উল্লেখিত গ্রন্থে 1990 সালে প্রকাশিত সোভিয়েত দেশ পত্রিকায় প্রকাশিত তথ্য উল্লেখ করে বলেছেন, সম্প্রতি উরালস এ আরকাইম পাহাড়ের কাছে খ্রিস্টপূর্বের 17-ষোড়শ থেকে 16 শতাব্দীতে নির্মিত একটি শহর আবিষ্কৃত হয়েছে। কাছাকাছি পাহাড়টির নামানুসারে এই শহরের নাম দেওয়া হয়েছে আরকাইম। শহরটি হরপ্পা ও মহেঞ্জোদারোর সমকালীন বলে মনে করা হয়। প্রথম যুগ থেকেই এই ভূখণ্ডটি ছিল ইন্দো ইউরোপীয় আর ইন্দো ইরানীদের দ্বারা অধ্যুষিত। উল্লেখ্য, হরপ্পা এবং মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার নিদর্শন। এ সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব 3600 অব্দ বলে গবেষক আইভাল লিজনার তার দি লিভিং পাস্ট গ্রন্থে উল্লেখ করেছেন। রাশিয়ার অঞ্চল থেকে মূল ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী তথা আর্যরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেও তাদের আদি ভূমিতে কিছু লোক বসবাস করত, আর সেই প্রাচীনকালেই তাদের সভ্যতার বিকাশ ঘটেছিল। এই প্রাপ্ত শহরটি যার উৎকৃষ্ট প্রমাণ। এর জন্য জার্মান পণ্ডিত শার্ডার বলেছেন, রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে মূল আর্য জাতি এবং মূল আর্য ভাষা প্রথম রূপ লাভ করে। অধিকাংশ পণ্ডিত আজ এ মতকে সমর্থন করেন এবং আমরা জানি এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এদের দীর্ঘ আকৃতি, শুভ্র গায়ের রং, উন্নত নাক, উজ্জ্বল নীলবর্ণ চোখ, স্বর্ণালী চুলের অধিকারী। এই আর্যরা অতি অল্প সময়ের মধ্যে অনার্য ভাষা এবং সংস্কৃতিতে নিজেদের ভাষা সংস্কৃতির প্রভাব প্রতিষ্ঠা করেন। ভারতীয় শিল্প সাহিত্য সভ্যতা এদের অবদান অনস্বীকার্য। ভারতবর্ষে এরা পশুপালন প্রবর্তন করে, বন্য পশুকে বসে এনে এরা গৃহপালিত করেছিল। ঘোড়া, মেয়ে, শূকর পালন এদের থেকেই শুরু হয়েছে। আর্যরা ব্যবসা বাণিজ্যের প্রচলন ঘটান। মেসোপটেমিয়া ভূমধ্যসাগর অঞ্চল থেকে আর্যরা গরু, ভেড়া, ছাগল সহ প্রভৃতি পশু আমদানি করত। বস্তুত আর্যদের এই গতিশীল সংগ্রামী জীবন, রুচি ছিল উন্নত জীবনযাপন প্রণালী, আভিজাত্যপূর্ণ ভাষা সংস্কৃতি প্রবৃত্তির কারণে এ অঞ্চলে বসবাসরত অনার্য সম্প্রদায় আর্যদের দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয় এবং কালক্রমে নিজেদের বদলে ফেলতে শুরু করে। এবং আমি যে কথা বলছিলাম, ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ ভারতীয় আর্য ভাষার 3টা স্তর ছিল: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং আধুনিক ভারতীয় আর্য। হিন্দু আর্য এবং ইন্দো ইরানীয় শাখা। আর্য থেকে 3টি ভাষার সৃষ্টি হয়েছে। পাশ্চাত্য শাখাতে রয়েছে ইরানিক,
এবং প্রাচ্য শাখাটিতে প্রাচীন ভারতীয় আর্য এবং মধ্য শাখাটিতে হলো দ্রাবিড় ভাষা। অর্থাৎ ইন্দো ইউরোপীয় শাখার যে উপশাখাটি ভারতীয় উপমহাদেশে আসে সেই উপশাখাটির নাম হলো ভারতীয় আর্য বা ভারতীয় আর্য ভাষা বা ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ। ভাষা আমরা জানি নদী যেমন স্থির থাকে না, ভাষার তেমনি নদীর মতো বহমান, স্থির হলে তার মৃত্যু অবধারিত। এই স্থির হওয়ার কারণে যে সকল ভাষা পরিবর্তন হতে পারছে না সেই সকল ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে। তাই প্রাচীন ভারতীয় আর্য ভাষাও থেমে থাকেনি, কাল পরম্পরায় প্রতিনিয়ত ভাষার বিবর্তন ঘটেছে। সৃষ্টি হয়েছে নতুন নতুন উপভাষা বা উপশাখা প্রশাখা। এই বিবর্তনের যে স্তর, সেই স্তরগুলি হলো আমাদের আদিম স্তর, মধ্যস্তর এবং আধুনিক স্তর। এই স্তর বিভাজন করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবং আমরা তারপর যদি দেখি যে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে স্তর হলো খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। এবং এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আমরা দেখব হিন্দু আর্য বা আর্যদের ভারতীয় অংশের নাম ভারতিক। এই ভারতিক শাখা থেকে জন্ম নেয় দুটি ভাষা, বৈদিক এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটা একটু পূর্বে আলোচনা করেছি। বৈদিক ভাষায় আর্যরা বেদ রচনা করেছিল, বিশেষ করে ঋগ্বেদ লিখিত হওয়ার কারণে এই ভাষাকে বৈদিক ভাষা বলা হয়। এবং তারপর আমরা আরো যদি দেখি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা আনুমানিক যাত্রাকাল 1200 থেকে উল্লেখ করা হয়েছে। তারপর আমরা দেখব মধ্য ভারতীয় আর্য ভাষা, এর সময়কাল খ্রিস্টপূর্ব 500 থেকে 650 পর্যন্ত। এবং এই মধ্য ভারতীয় আর্য ভাষাকে আবার তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রাচীন স্তর খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব 200 খ্রিস্টাব্দ, মধ্যস্তর খ্রিস্টপূর্ব 200 থেকে 450 এবং শেষ স্তর হলো 450 থেকে 650। এই মধ্য ভারতীয় আর্য ভাষা প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা বা আদিম প্রাকৃত ভাষার পরবর্তী স্তর। এই তিনটি স্তরে রয়েছে এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম স্তরে যদি আমরা দেখি, সম্রাট অশোকের রাজত্বকালে খ্রিস্টপূর্ব 269 থেকে 232 অনুশাসন লিপি, প্রাচীন বিভিন্ন প্রস্তর লিপি, খারবিল লিপি প্রভৃতি প্রত্নতাত্ত্বিক লিপিতে ভাষার যে নিদর্শন মেলে সেগুলো হলো এই স্তরের, অর্থাৎ প্রথম স্তরের। এই উপস্তরের সময়কাল 500 থেকে 200, যে বললাম। এই উপস্তরে সৃষ্ট ভাষাগুলো প্রাচীন উদিচ্য, প্রাচীন সৌরসেনী, প্রাচীন প্রাচ্য, পালি এবং অশোকের লিপির ভাষা। পালি স্তরের একটি সাহিত্যিক ভাষা। সংস্কৃত তখনও ব্রাহ্মণ সমাজে সাহিত্যিক ভাষা হিসেবে প্রচলিত ছিল। প্রাচীন প্রাচ্যকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রাচীন প্রাকৃত বলেছেন। এটি আদিম প্রাকৃত ও মধ্য প্রাকৃতের অন্তর্ভুক্ত একটি ভাষারূপ। এবং দ্বিতীয় স্তর, এই স্তরের সময়কাল ডক্টর শহীদুল্লাহর মধ্যে 200 থেকে 450 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই উপস্তরের যে সময়টা 200 থেকে 100 খ্রিস্টাব্দ যে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মধ্যপ্রাকৃত স্তর। সাধারণত নাটক, জৈন সাহিত্যে ব্যবহৃত হয়। ডক্টর শহীদুল্লাহকে নাটকীয় প্রাকৃত ভাষা বলে অভিহিত করেছেন। তারপর যদি আমরা দেখি তৃতীয় স্তর, ডক্টর শহীদুল্লাহর মতে এই উপস্তরের সময়কাল 450 থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই স্তরের নাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অপভ্রংশ বা প্রাকৃত অপভ্রংশ। তিনি বলেন,
আদিতে অপভ্রংশ ব্রাহ্মণোত্তর অর্থাৎ বৌদ্ধ ও জৈন সমাজে ব্যবহৃত হতো। সম্ভবত সহমতের বৌদ্ধগণ সর্বপ্রথম অপভ্রংশ ব্যবহার করেন, পরে ব্রাহ্মণ সমাজে অপভ্রংশ ব্যবহৃত হয়। যুক্তির বিচারে ডক্টর শহীদুল্লাহ এমন সময় বিভাজন যথাযথ নয়, কেননা অপভ্রংশ স্তরের পরে তিনি বঙ্গ কামরূপী রূপে আরেকটি পরিবর্তন স্তর বা ভাষাস্তর কল্পনা করেছেন। অপভ্রংশ ভাষাস্তরের শেষ সময়কাল 650 খ্রিস্টাব্দ বলা হয়, অর্থাৎ বাংলা ভাষার জন্ম 650 খ্রিস্টাব্দে, বলে বঙ্গ কামরূপী ভাষাস্তরের অস্তিত্ব থাকে না। কিন্তু আমরা বঙ্গ কামরূপী ভাষাস্তরের মাধ্যমে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে বলে মনে করি, এবং আমাদের মতে এর সময়কাল 100 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং বঙ্গ কামরূপী ভাষাস্তরের সময়কাল 300 থেকে 500 খ্রিস্টাব্দ, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার উল্লেখযোগ্য ভাষা হল পালি, প্রাচ্য, প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি। মধ্য ভারতীয় আর্য ভাষার আরেকটি উপস্তর কল্পনা করা হয়। ডক্টর শহীদুল্লাহ একে সন্ধি উপস্তর বলেছেন। এর সময়কাল 100 থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত বলে উল্লেখ করেছেন তিনি। নাসিক গুহা লিপি, পল্লব লিপি, সাতবাহন লিপি প্রভৃতি লিপি নিদর্শন থেকে এই উপস্তরের ধারণা করা হয়। আমাদের মতে অর্থাৎ মাত্র 100 বছরের একটা ভাষাস্তর প্রায় অসম্ভব। হতে পারে এসব লিপি উল্লিখিত ভাষাস্তরগুলোর পরিবর্তিত লিপি নিদর্শন, কারণ সময় পরিবর্তনের সাথে সাথে লিপির পরিবর্তনও স্বাভাবিক। এরপর আমরা দেখব যে আধুনিক ভারতীয় আর্য ভাষা, এর সময়কাল 650 থেকে মনে করা হয়। স্তরে আধুনিক স্তর বা আধুনিক ভারতীয় আর্য ভাষাস্তর বলা হয়। স্তরের ভাষাগুলি হলো নব্য ভারতীয় আর্য ভাষা, এবং এই ভাষাস্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়েকটি উপস্তরে বিভক্ত করেছেন। প্রাচীন বাংলা 650 থেকে আমরা যেটা জানি 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, সন্ধি যুগের বাংলা 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং মধ্যযুগের বাংলা 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং নবযুগের বা আধুনিক বাংলা 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। অর্থাৎ এই আধুনিক যুগের বাংলাকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। এক পুরাতন কাল বা প্রস্তুতিকাল 1801 থেকে 1860 পর্যন্ত, এবং দুই হলো বর্তমান কাল 1861 থেকে বর্তমান সময় পর্যন্ত। আধুনিক স্তর বা নব্য স্তরের উল্লেখযোগ্য ভাষাগুলো হলো বাংলা, হিন্দি, আসামি, উড়িষ্যা, সিন্ধি, রাজস্থানী, মৈথিলি, ভোজপুরি, গুজরাটি, মারাঠি প্রভৃতি। অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওডিবিএল গ্রন্থে ভারতীয় আর্য ভাষার যে স্তর বিভাজন করেছেন, এবং তিনি একটা সময়কাল নির্ধারণ করেছেন। তিনি বলেছেন যে ইন্দো ইউরোপীয় আনুমানিক 2500 খ্রিস্টপূর্ব থেকে শুরু হয়েছে, এবং ইন্দো ইউরোপে আনুমানিক 1800 খ্রিস্টপূর্ব, প্রাচীন ভারতীয় আর্য ভাষা আনুমানিক 1200 খ্রিস্টপূর্ব, এবং মধ্য ভারতীয় আর্য ভাষার শাখা বিবর্তিত হয়েছে খ্রিস্টপূর্ব 700 খ্রিস্টপূর্বাব্দে, এবং মগধের মধ্য ভারতীয় আর্য ভাষার আদিস্তর প্রাচীন মাগধী আনুমানিক 300 খ্রিস্টপূর্বে, এবং মগধের পরিবর্তনশীল মধ্য ভারতীয় আর্য ভাষা যীশু খ্রিস্টের জন্মের প্রায় সমকালীন, এবং মগধের মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর আনুমানিক 300 খ্রিস্টাব্দ। মগধ এবং বাংলার অর্বাচীন মধ্য ভারতীয় আর্য ভাষা বা মগধ অপভ্রংশ আনুমানিক 800 খ্রিস্টাব্দে, এবং প্রাচীন বাংলা আনুমানিক 1100 খ্রিস্টাব্দে, এবং আদি মধ্য বাংলা আনুমানিক 1400 খ্রিস্টাব্দে, এবং অর্বাচীন বা মধ্য বাংলা আনুমানিক 1600 খ্রিস্টাব্দে, এবং নব্য বাংলা এবং আধুনিক বাংলা 1800 খ্রিস্টাব্দের পর। এবং এই ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় বলতে পারি যে আমরা যে অপভ্রংশটা পেলাম, অপভ্রংশটা হলো প্রাকৃত ভাষার শেষ স্তরের নাম হলো অপভ্রংশ ভাষা, এবং মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর হলো এই অপভ্রংশ। শাস্ত্রজ্ঞান সম্পন্ন শিক্ষিত লোকের যে ভাষা, শিক্ষিত লোকের ভাষা দেব ভাষা বা সংস্কৃত, আর শাস্ত্রজ্ঞানহীন অশিক্ষিত লোকের ভাষা চলিত ভাষা হচ্ছে অপভ্রংশ। নিম্নবর্ণের অশিক্ষিত লোকদের ভাষা বলে একে লৌকিক ভাষা বলা হয়। মাগধী প্রাকৃতের শেষে মাগধী অপভ্রংশ, এবং তা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। মনে করা হয় খ্রিস্টীয়
অষ্টম শতক থেকে একাদশ শতকের মধ্যে অপভ্রংশ ভাষার কলুষ থেকে বেশিরভাগ নব্য ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাংলা ভাষার যে জন্ম হয়েছে, সে বাংলা ভাষার জন্ম আমরা একটা সংক্ষিপ্ত আকারে বলতে পারি। সেটা বলা যেতে পারে এরূপ যে বাংলা ভাষার যে পুঁজি, অর্থাৎ বাংলা ভাষাটা কিভাবে এসেছে সেভাবে আমরা বলতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা যে পালি ভাষা এসেছে, মারাঠি ভাষা এসেছে, অসমিয়া ভাষা এসেছে, সেই ভাষাগুলো আমরা পরিচয় জেনে নেব, আমরা জানব পরবর্তীতে। তাহলে আমরা বলতে পারি যে বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় থেকে শতম থেকে ইন্দো আর্য এবং ভারতীয়, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা, গৌরী প্রাকৃত, গৌরী অপভ্রংশ, বঙ্গ কামরূপী, বাংলা ও অসমী। এভাবে আমরা বাংলা ভাষার উৎপত্তিকে বলতে পারি। এবং যে আমরা ছকের মধ্যে সেটা দেখতে পাই যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে শতম ভারতীয় আর্য, তারপর ইরানি থেকে মধ্য ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য গৌরী প্রাকৃত বঙ্গ কামরূপী, তারপর বাংলা অসমিয়া থেকে বাংলা। এবং আমরা এখানে যদি দেখি চারটা আমাদের ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখা ছিল খ্রিস্টপূর্ব 3500 খ্রিস্টপূর্ব, তারপর আর্য ভাষা থেকে ভারতীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য, এবং এ থেকে প্রাচীন প্রাচ্য, গৌরী প্রাকৃত, গৌরী অপভ্রংশ, বঙ্গ কামরূপ এবং বাংলা ভাষা এসেছে। এবং যে কথা বলছিলাম একটু আগে ডক্টর সুনীতি কুমার মতে ভাষার স্তর বিন্যাসটা আমরা এইভাবে বলতে পারি। আর তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে এই বইগুলো তোমরা দেখতে পারো। পরেশচন্দ্র মজুমদারের বাংলা ভাষা পরিক্রমা, মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা ভাষার ইতিবৃত্ত, সুকুমার সেন বাংলা ভাষার ইতিবৃত্ত এবং হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ, এবং যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে তাহলে তুমি কমেন্টস বক্সে জানাবে, এবং তোমরা যে ক্লাস করছো সেটা জানান দেওয়ার জন্য তোমরা তোমাদের রোল এবং নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।